হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করি ড্রামাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই প্লিজ বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি অ্যান্ড আপনাদের জন্য এইভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। তো চলুন বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যার নাম চ্যাংসি ছিল। অ্যান্ড সে এই সময় স্টোরের বাইরে চকলেট সেল করছিল অ্যান্ড এটা বলছিল যদি কেউ চকলেট বাই করে তাহলে তার সাথে বেলুন ফ্রিতে দেওয়া হবে। আর এসব করতে করতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, তাই রেস্ট নেওয়ার জন্য যখনই সে বসে তার কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে যে তুমি কি ফ্রি আছো। সেভাবে আজ ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সেই জায়গায় আমি আমার কাজে এত বেশি ব্যস্ত যে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার টাইম নেই আমার। তখনই তার বস তাকে আওয়াজ দেয়, সেই জন্য সে শপের ভেতরে যায় অ্যান্ড এখানে বস তাকে কাস্টমারদের অ্যাটেন্ড করতে বলে। তখনই তার নজর যায় তার বসের ওপর যে এক্সপায়ারি হওয়া জিনিসপত্রের ওপর স্টিকার লাগাচ্ছিল যাতে এগুলি সে আবারও সেল করতে পারে। চ্যাংসি এইসব দেখে তার বসকে বলে, বস আপনি এভাবে কারো জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। ওনার তাকে বলে ব্যবসায় এইসব দেখলে হবে না, আর এমনটা যদি করতে থাকি তাহলে আমার ব্যবসা কি করে চলবে, আর কার শরীর ভালো থাকলো না থাকলো না সে নিয়ে আমি বা অত ভাবতে যাবো কেন। তখনই ওই শপে এক লিটল বয় ব্রেড কিনতে এসেছিল অ্যান্ড তাকে দেখে চ্যাংসি তাকে বলে এই ব্রেডগুলি ভালো নয়, এগুলো এক্সপায়ার, তাই তুমি এটা নাও। আর এখানে ওই লিটল বয়টি তো কান্নাই শুরু করে দেয়, যা শুনে শপের ওনার এসে চ্যাংসিকে বকা দেওয়া শুরু করে যে তুমি আমার কাস্টমারদের আমার শপের ব্যাপারে ভুলভাল কেন বলছো। চ্যাংসি বলে আমি কখনোই কোনো ছোট বাচ্চার জীবন নিয়ে আপনাকে খেলতে দেবো না। তখনই সেই বেবিটি তার মমকে নিয়ে শপের ভেতরে চলে আসে অ্যান্ড তার মম অনেক রেগে শপের ওনারকে থাপ্পড় মারে বলে তোমার সাহস কি করে হলো আমার ছোট্ট ছেলেকে বুলি করা, এরপর থেকে আমি কোনোদিন আর তোমার শপে কিছু বাই করব না। চ্যাংসির বস তো তার প্রতি আগে থেকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। এইসব হওয়ার পর তো সে তার রাগকে কন্ট্রোল করে অ্যান্ড বলে আমার মনে হয় আমার শপে তোমার দ্বারা কাজ করা হবে না, তাই সমস্ত জিনিস গুছিয়ে এখান থেকে এখনই চলে যাও। চ্যাংসি বলে তোমার এই শপে আমারও কাজ করার কোনো ইচ্ছে নেই, তাই তাড়াতাড়ি করে আমার স্যালারি ক্লিয়ার করো যাতে আমি এখান থেকে তাড়াতাড়ি করে যেতে পারি। যা শুনে ওনার বলে কোথাকার স্যালারি আর কিসেরই বা স্যালারি, আমি তোমাকে কোনো স্যালারি দেব না। যা শুনে চ্যাংসি বলেছে আমি তোমাকে জুতো মারবো। ওনার বলে আমার আর তোমার মধ্যে কোনো বস আর এমপ্লয়ের কন্ট্রাক্ট হয়নি, তাই আমি তোমাকে স্যালারি দিতেই বা যাবো কেন, অ্যান্ড তুমি কোন অধিকারে আমাকে শো করবে বলছো। চ্যাংসি হেরে যাওয়ার মতো মেয়ে ছিল না, তাই সে তাকে একটি কাগজ দেখিয়ে বলে আজ থেকে 2 দিন আগে আমি এই শপ থেকে একটি ব্রেড কিনেছিলাম অ্যান্ড যা খাওয়ার পর আমার অনেক বেশি পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই আমি ওই ব্রেডটি টেস্ট করাই। আর যা করার পর জানতে পারা যায় যে ওই ব্রেডটির ব্যাকটেরিয়াল কাউন্ট লিমিট থেকে বেশি ছিল, তাই এখন যদি আমি এই রিপোর্টটি নিয়ে তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করি তুমি ভালো করে জানো তোমাকে কত বড় ফাইন দিতে হবে, তাই ভদ্রভাবে আমার স্যালারি ক্লিয়ার করে দাও। বস বলে তুমি যদি এমনটা করো তাহলে এটা মাথায় রাখবে যে আমার সাথে সাথে তোমাকেও ফাইন ভরতে হবে, কারণ তুমিও আমার সাথে এই শপে কাজ করেছো। চ্যাংসি বলে আমাদের দুজনের মধ্যে তো কোনো কন্ট্রাক্টই হয়নি, তাই আমাদের মধ্যে বস আর এমপ্লয়ের মতো কোনো রিলেশনই নেই। এসব ছাড়ো এখন আমি হেলথ ডিপার্টমেন্টে তোমার ব্যাপারে কমপ্লেন জানাতে যাচ্ছি। শুধু তাই নয় আমি তোমার কমপ্লেন অ্যাপের ম্যানেজমেন্টেও করতে চলেছি। যা শুনে তার বস বলে আর ওকে তুমি জিতে গেছো, আমি এখন তো তোমার স্যালারি দিয়ে দিচ্ছি, বাট এরপর কোনোদিনও তোমার মুখ নিয়ে আমার এই শপে আসবে না। অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, তখনই তার ফোনে 3000 ইউয়ানের মেসেজ ঢুকিয়ে চ্যাংসি রেগে যায় অ্যান্ড তার বসের কাছে গিয়ে বলে আপনি ভালো করে জানেন যে আমার স্যালারি 4000 ইউয়ান, তাহলে আপনি 3000 ইউয়ান কেন দিয়েছেন। বস বলে তুমি যে কাল ব্রেড কিনেছিলে অ্যান্ড তার আগে যা সমস্ত কিছু কিনেছো তার টাকা আমি এখান থেকে কাট করেছি। চ্যাংসি বলে ওইসব আইটেম তো এক্সপায়ার ছিল, তারপরেও আপনি আমার স্যালারি থেকে ওইসবের টাকা কিভাবে কাট করতে পারেন। ওনার বলে তো কি হয়েছে, এক্সপায়ার হতেই পারে, নিয়েছিলে তো তুমি আমার সব থেকেই তাই না। চ্যাংসিও বুঝতে পারে যে তার সাথে মুখে লাগা বেকার, তাই সে এখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পর ওনার জানতে পারে সে তো কোনো টেস্টই করেনি, বরং তার হাতে রাখা ওই পেপারটি একটি নর্মাল পেপার, যা দেখার পর ওনাদের অনেক বেশি রাগ হয়। চ্যাংসি জব থেকে ফায়ার হয়ে যাওয়ার পরও সে তার হাল ছাড়ে না অ্যান্ড সে ভাবছিল যে লাইফ মেনটেন করার জন্য আমি কি না করেছি। সত্যি মৃত্যুর থেকে তো বেঁচে থাকা অনেক বেশি কঠিন, বাট যাই হয়ে যাক আমি হেরে যাব না। নেক্সট সিনে আমাদের এই ড্রামার হিরোকে দেখানো হয় যার নাম মোবাই ছিল অ্যান্ড সে রিসোর্ট সাইটে একটি হোটেলে গিয়েছিল যা তারই হোটেল ছিল। আর সেখানে আসা মাত্রই হোটেলের স্টাফরা তাকে ইনফরমেশন দিচ্ছিল যে অ্যাকচুয়ালি মিস্টার লিউ অনেক বেশি রেগে আছে। অ্যাকচুয়ালি তিনি বাথ নিচ্ছিলেন অ্যান্ড বাথ নিতে নিতেই হঠাৎই ওনার নজর
বাথরুমে থাকা একটি শাওয়ার স্ট্যান্ডের ওপরে চলে যায়। আর যা দেখা মাত্রই তিনি এত হাঙ্গামা করেছে যে আমি মুখে বলতে পারবো না। আমি তাকে কতবার বলেছি যে তার রুম আমরা চেঞ্জ করে দেবো, বাট সে আমার কোনো কথাই শোনে না। অ্যাকচুয়ালি তার সাথে ডিল করা অনেক বেশি কঠিন। এরপর তারা এটাও জানায় যে নাম্বার 418 রুমে থাকা গেস্টদের যাওয়ার পর আমরা যখন রুম পরিষ্কার করি সেখান থেকে দুটি হ্যাঙ্গার মিসিং ছিল। মোবাইল অ্যাসিস্ট্যান্ট বলে যে তো তাদেরকে কল করে জিজ্ঞাসা করতে পারলে না? তারা বলে অ্যাকচুয়ালি আমরা কল তো করেছিলাম বাট কেউ কল রিসিভ করেনি। এরপর তার আরেক গেস্টের কথা বলে যে মিস্টার সেন দুদিনের মধ্যেই রুম থেকে চেক আউট করতে চলেছে অ্যান্ড লন্ড্রি রুম থেকে ওনার কোটের বাটন যে দুটি গায়েব হয়েছিল তা এখনো পাওয়া যায়নি। এইসব শোনার পর তো মোবাইল বলে মনে হচ্ছে সবকিছু আমাকেই হ্যান্ডেল করতে হবে যদি এভাবেই চলতে থাকে। আর যদি কেউ 0 রিভিউ দিয়ে দেয় তাহলে তো আমাদের হোটেলের রেটিং খারাপ হয়ে যাবে, যা আমি একদমই চাই না। আর তখনই এসে মিস্টার লিউর সাথে দেখা করতে ওনার রুমে যায়। মিস্টার লিউ তো আগে থেকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল অ্যান্ড সে আসা মাত্রই বলে মোবাইল দেখো তোমাদের স্টাফ কি করেছে, এই চক্করে যদি আমার ইনফেকশন হয়ে যেত তাহলে তার দায় কি হোটেল নিত? যা শুনে মোবাইল বলে আমি সমস্ত জিনিসের স্যাটিসফ্যাকশন করি এখান থেকে যাব। আর এমনিতেও আমাদের ওয়াটার সিস্টেম জার্মানি থেকে এক্সপোর্ট হয়েছে, তাই তাতে জার্মস বা ভাইরাস থাকা ইম্পসিবল। বাট তাও আপনার মনের ভাবনা যে ভুল তা আমি প্রমাণ করে এখান থেকে যাব। অ্যান্ড তখনই পাশে পড়ে থাকা একটা গ্লাস নিয়ে শাওয়ার থেকে এসে পানি খেয়ে নেয়। আর রইল শাওয়ারে লেগে থাকা স্ট্রেসের ব্যাপারে, এটা স্ট্রেস নয় বরং আমাদের শাওয়ার মেটাল দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি আপনার কোনো কমপ্লেনই ভ্যালিড নয়, বাট তাও আমি চাই যেহেতু আপনি আমাদের ভিআইপি কাস্টমার তাই আপনার রুম থেকে আপনাকে অন্য একটি লাক্সারি রুমে শিফট করে দিতে। মিস লিও বলে না না তার আর কোনো দরকার নেই। বাট তাও মোবাইল বলে যে তা কি করে হয়, আপনি আমাদের ভিআইপি কাস্টমার তাই আমি চাই না যে আপনি কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড হন। তারপর আমরা মোবাইলকে দেখি যে গিয়ে ব্রাশ করছিল। অ্যাকচুয়ালি শাওয়ার দিয়ে পানি খাওয়ার পর তার শরীর অসুস্থ হতে শুরু করে অ্যান্ড সে এখানে বিশ্বাস করতে পারছিল না যে একটি কাস্টমারকে স্যাটিসফাইড করতে গিয়ে সে শেষমেশ শাওয়ারের পানি খেয়ে নিল। তখনই সেখানে ম্যানেজার চলে আসে যে বলে মিস্টার চ্যানের বাটন আমরা সার্চ করেছিলাম বাট তা অনেক বেশি এক্সপেন্সিভ, যদি তা আমরা কিনতে চাই তাহলে তা আমাদের বাজেটের বাইরে চলে যাবে। মুম্বাই বলে কোনো ব্যাপার নয়, আমার একটা ফ্রেন্ড আছে যার শপে খুব সহজেই ওই বাটনটি পাওয়া যাবে, তাও আবার খুব কম প্রাইসে, তাই তুমি এখনই যাও আর তা গিয়ে নিয়ে আসো। যা শুনে ম্যানেজারের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে অ্যান্ড সে অনেক দুঃখী হয়ে বলে যে বস এই কয়েকদিন ধরে আমি মাত্র 3 ঘন্টা করে ঘুমাচ্ছি, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। তাই সবাই আপনার মতো পরিশ্রমী হয় না, তাই প্লিজ বস আমাকে রেহাই দিন। যা শুনে মোবাইল বলে ওকে কোনো ব্যাপার নয়, তোমরা তোমাদের ভ্যালেন্টাইন্স ডে এনজয় করো, আমি নিজে গিয়ে ওই বাটনটি নিয়ে আসবো। অন্যদিকে আমরা চ্যাংসিকে দেখি যে তার বয়ফ্রেন্ড জুর সাথে দেখা করতে গিয়েছিল, বাট সেখানে যাওয়ার পর তো তার মনই ভেঙে যায় কারণ তার আসে সেখানে তার বয়ফ্রেন্ডকে সে অন্য কোনো মেয়ের সাথে মিঙ্গেল হতে দেখে, যা দেখে তার মাথা গরম হয়ে যায়। বাট তার বয়ফ্রেন্ড জুকে সে ঠান্ডা করার জন্য তার মুখে পানি ছুড়ে মারে অ্যান্ড বলে তোমার লজ্জা করছে না, আমি তোমার আর নিজের লাইফ সিকিউর করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আজ ভ্যালেন্টাইন্স ডে তারপরেও আমি ওভার টাইম করছি শুধু এই জন্য যাতে আমাদের দুজনের ফিউচার সিকিউর হতে পারে, বাট তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম লীলা চালিয়ে যাচ্ছ। জু বলে দেখো তুমি ভুল ভাবছো। তখনই তার গার্লফ্রেন্ড বলে তোমার সাহস কি করে হয় জুর সাথে এমনটা করার। জু তাকে বলে তুমি চুপ করো। তার চ্যাংসি রাগ করাটা স্বাভাবিক। চ্যাংসি বলে এরপর থেকে কোনোদিনও তোমার এই মুখ নিয়ে আমার সামনে আসবে না, এটা ভুলে যেও যে তোমার লাইফে চ্যাংসি বলে কোনো মেয়ে ছিল। অ্যান্ড সে তার মুখে পানি ছুড়ে সেখান থেকে চলে যায় অ্যান্ড তার দেখা দেখি আশেপাশের সমস্ত মেয়েরা তাকে বেইমান বলে তার মুখে পানি ছুড়ে যাচ্ছিল। আর বেচারা চ্যাংসি সে তার ভাঙা মন নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায় অ্যান্ড তাকে সমস্ত স্টোরি শোনায়। আর তার সমস্ত স্টোরি শোনার পর সেন তাকে বলে যে কোনো ব্যাপার নয়, আমি তো আগেই জানতাম যে এরকমই কিছু হবে অ্যান্ড এটা হতে পারে যে তোমার জন্য ভালো কেউ আছে, তাই ওই বেইমান ছেলেটার কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। অ্যান্ড এখানে সেন তাকে একটা বাটন দেখিয়ে বলে এটা অনেক বড় একটি হোটেলে ডেলিভার করতে হবে, তাই আমি চাই এটা তুমি নিয়ে যাও। আর যদি তুমি এই কাজটা করো তাহলে আমি হোটেল থেকে পারমিশন নিয়ে তোমাকে 1 নাইট থাকার জন্য সুযোগও করে দেবো। অ্যান্ড আই উইশ এই সূত্রে সেখানে ওনার সাথেও তোমার দেখা হয়ে যাক, যাতে তোমার একটি জবের বন্দোবস্ত হয়ে যাক। আর সাথে সাথে সে তাকে একটি কার্ড দিয়ে বলে আমি তোমার জন্য আগেই রুম বুক করে দিয়েছি। তখনই হোটেল থেকে সিনের কাছে একটি কল আসে আর সে জানতে পারে বাটনটি রিসিভ করার জন্য হোটেল থেকেই তারা লোক পাঠিয়ে দেবে, তাই তাকে ড্রপ করার কোনো দরকার নেই। বাট অনেকক্ষণ ওয়েট করার পরও হোটেল থেকে কেউই আসেনি ওই বাটনটি রিসিভ করার জন্য, যার কারণে সেনের অনেক বেশি ডাক হয় অ্যান্ড সে বলে আমার একটি দরকারি কাজ আছে তাই আমাকে সেখানে যেতে হবে। তাদের
তাদের তো টাইম সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তারা এটাও জানে না যে কাউকে ওয়েট করানো একদমই ভালো নয়। আমি আমার কাজের জন্য লেট হতে চাই না। তখনই চাংশি বলে যে তুমি এই বাটনটি আমাকে দিয়ে দাও, যার নেওয়ার হবে সে আমার থেকে রিসিভ করে নেবে। তাই সেন তাকে সেই বাটনটি দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই তার নজর যায় পাশে বসে থাকা একটি মাদারের উপর, যে তার বেবিকে বোঝাচ্ছিল যে খাবার তোমার শরীরের জন্য কত জরুরি। আর আমরা দেখি তখনই সেখানে মোবাইল আসে যে সেনকেই খুঁজছিল। এখানে চাংশি তার কাছে গিয়ে বলে অ্যাকচুয়ালি সেনের কোনো ইম্পর্টেন্ট কাজ চলে আসছিল, যার কারণে তাকে যেতে হয়েছে। আসলে আপনি আসতে অনেক বেশি লেট করছিলেন তাই। অ্যান্ড সে এখানে তাকে বাটন দিয়ে থ্যাঙ্কস বলে চলে যাচ্ছিল। বাট মোবাইল তাকে বলে যে অ্যাকচুয়ালি আমি ওয়াশরুম ইউজ করতে যাই, তাই তুমি কি জানো আশেপাশে কোনো ওয়াশরুম আছে কিনা। তাই চ্যাংসি তাকে নিয়ে একটি পাবলিক ওয়াশরুমে যায়, যার অবস্থা দেখে তো আমাদের হিরো ভাবতেই পারছিল না যে তাকে এইরকম দিনও দেখতে হবে, কারণ আমাদের হিরো ছিল বড় লোক অ্যান্ড সে কখনো পাবলিক টয়লেট ইউজ করেনি। তাই সে চ্যাংসিকে বলে এটার অবস্থা তো অনেক বেশি খারাপ, তাই তুমি কি জানো না আশেপাশে আর কোনো ওয়াশরুম আছে কিনা। চ্যাংসি বলে দেখুন মিস্টার, আশেপাশে সবই পাবলিক টয়লেট অ্যান্ড সেগুলোর অবস্থাও ঠিক একই রকম, তাই আপনাকে এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। মোবাইলের কাছে ওই ওয়াশরুমটি ইউজ করা ছাড়া আর কোনো অপশন ছিল না। বাট সে ওয়াশরুম ইউজ করতে যাওয়ার আগে চাংশিকে বলে ওকে, বাট তুমি এখান থেকে একদমই যাবে না, আমি আসা পর্যন্ত আমার জন্য এখানে ওয়েট করবে, তারপর আমরা একসাথে যাবো। এন্ড এটা বলে সে ওয়াশরুমের ভেতরে চলে যায়। বাট তার চলে যাওয়ার পর তো চাংশির সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ সেখান থেকে খুব বাজে স্মেল আসছিল। তাই সে সেখান দিয়ে চলে যায়। যখন কি ওয়াশরুমের ভেতরে যাওয়ার পর মোবাইল তো অনেক বেশি পস্তাচ্ছিল যে আমি এখানে কেন এলাম। তখনই কোনো কারণে তার পকেট থেকে ওই বাটনটি নিচে পড়ে যায় অ্যান্ড মোবাইলের কাছে আর অপশন ছিল না সেই বাটনটি ঘোরানো ছাড়া। এরপর সে বলে যে তুমি কি চলে গিয়েছো, আমি তোমাকে কতবার করে বললাম যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমার জন্য ওয়েট করবে, বাট তাও তুমি চলে গেলে। আর আমরা চ্যাংসিকে দেখি সে সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আর তখনই তার কাছে জোর মেসেজ আসে যে তাকে বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আই প্রমিস এরপর থেকে আমি তোমাকে কখনোই চিট করবো না। বাট চ্যাংসি তো তার ওপর আর কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে তাকে ব্লক করে তার নাম্বার ডিলিট করে দেয়। আর তখনই তার মনে পড়ে সেন খুব বড় একটি হোটেলে তার জন্য রুম বুক করেছিল। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে হোটেলে পৌঁছে তার ম্যানেজারকে বলে এটা এখনই স্যানিটাইজ করো। ম্যানেজার জিজ্ঞাসা করে এটা কি, বাট মোবাইল বলে যে তোমাকে এই ব্যাপারে আমাকে কোনো কোয়েশ্চেন করো না, তোমাকে যেটা করতে বলা হয়েছে শুধুমাত্র সেটাই করো। আর সেটাই ভাবছিল যে ওই মেয়েটি একদমই বিশ্বাসযোগ্য ছিল না। অ্যান্ড তারা এখান দিয়ে চলে যাওয়ার পর চ্যাংসি সেখানে আসে। আর যখন সে তার রুমে যায় সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এত লাক্সারি রুম এক্সিস্ট করে। অ্যান্ড রুমে দেখা মেনু কার্ড দেখে তার আনন্দের সীমা থাকে না। অ্যান্ড সে এখানে মন খুলে আনন্দ করে। সে আজকের দিনটা কোনো রকম ভাবে ওয়েস্ট করতে চাইছিল না, কারণ সে ভালো করে জানতো এরকম সুযোগ সে দ্বিতীয়বার পাবে না। তাই সে এখানে মন খুলে আনন্দ করে। অ্যান্ড সে এখানে নিজেই গান গাইছিল আর তার সাথে সাথে ডান্সও করছিল। অ্যান্ড চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে জু তোমার আজকে যত এনজয় করা করে নাও, কারণ কাল থেকে এরকম সুযোগ আর কখনোই পাবে না। এরপর আমরা মোবাইলকে দেখি যাকে ম্যানেজার কল করে জানা অ্যাকচুয়ালি গেস্টদের থেকে কমপ্লেন আসছে যে রুম নাম্বার 805 যে অনেক বেশি আওয়াজ আসছে। মোবাইল বলে শ্যানকে বলো ওখানে গিয়ে এখনই এই প্রবলেমটি সলভ করতে। ম্যানেজার জানায় সে তো মিস্টার লিউর বাটন ঠিক করতে বিজি আছে। যা শুনে মোবাইল বলে কোনো ব্যাপার নয়, আমি নিজে গিয়ে এই প্রবলেমটি দেখছি। এরপর আমরা তাকে চাংশি রুমের বাইরে দেখি, যেখানে সে তাকে দেখে বলছিল তুমি এখানে কি করছো, যখন কি চাংশি তো অনেক বেশি ড্রাং অবস্থাতে ছিল অ্যান্ড তার কোনো হোশই ছিল না। সত্যি তো আমি এখানে কি করছি, প্লিজ তুমি আমাকে বলো যে আমি এখানে কি করছি। বেশি ড্রিঙ্ক করার কারণে সে বুঝতেই পারছিল না যে সে কি বলবে। অ্যান্ড তাকে সে আবার বলে না বলার কোনো দরকার নেই, এমনিতেই আমার মুড অনেক বেশি অফ আছে। মোবাইল বলে তোমার চেঁচানোর কারণে বাকি গেস্টরা অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, তাই এটা খেয়াল রাখবে যে তোমার রুম থেকে যেন আওয়াজটা কম আসে। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল। বাট চাংশি তাকে ব্যাক হাক করে নেয়। মোবাইল তো তাকে নিজের থেকে দূরে করতে চাইছিল, বাট সে তখনই নিচে পড়ে যাচ্ছিল। তাই মোবাইল না চাইতেও তাকে সামলাতে হয়। মোবাইল না চাইতেও তাকে চাংশিকে সামলাতে হয়। অ্যান্ড সে চাংশিকে তুলে তার রুমে নিয়ে আসে। অ্যান্ড সে তাকে বেডে রাখার পর সে রিয়েলাইজ করে যে সে তো তার কোট খারাপ করে দিয়েছে। বাট তার অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু চাংশি এখন গেস্ট ছিল তাই সে তার রাগ কন্ট্রোল করে। সে সেখান থেকে চলেই যাচ্ছিল। বাট তখনই চাংশি আবার তাকে ধরে বলে যে তুমি আমার সাথে এমনটা করতে কি করে পারলে, এমনটা করার আগে তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি। মোবাইল তাকে আবারও একবার বেডে রাখার তো চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে থাকা বটলের কারণে তারা দুজনেই বেডে পড়ে যায়। অ্যান্ড সে যে কোনোভাবে চাংশির পিছু ছাড়িয়ে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট চাংশি পাশে পড়ে থাকা একটি বটল নিয়ে তার হেডে আঘাত করে আর বলে যে তুমি আমার সাথে চিট কি করে করতে পারো, যখন কি তুমি ভালো করে জানো যে আমি কখনোই তোমাকে মাফ করব না। অ্যান্ড আমরা মোবাইলকে দেখি খুব জোরে আঘাত লাগার
কারণে সে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল। অ্যান্ড তারপর আমাদেরকে মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে চ্যাংসির হাত ধীরে ধীরে মোবাইল শার্টের ভিতরে যাচ্ছিল। তখনই মোবাইল তার হাত ধরে নেয় অ্যান্ড বলে অনেক হয়েছে। অ্যান্ড চ্যাংসি যখন চোখ খুলে দেখে অ্যান্ড সে তার সাইডে মোবাইলকে দেখে অবাক হয়ে যায় অ্যান্ড তাকে কিক মেরে নিচে ফেলে দেয় অ্যান্ড বলে তুমি এখানে কি করছো? তুমি কি ভুলে গেছো এটা আমার প্রাইভেট রুম? মোবাইল বলে তুমি কাল রাতে আমার সাথে যা যা করেছো আমি তা সারা জীবনও ভুলবো না। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবো যে তুমি একই দিনে আমাকে কত শাস্তি দিয়েছো। যা শুনে চ্যাংসি বলে তোমার এইসব ফালতু কথা বন্ধ করো, আমি তোমার সাথে কিছুই করিনি, ইভেন তো আমি তোমাকে চিনিও না। মুম্বাই বলে সিসিটিভি ফুটেজের দ্বারা এটা প্রমাণ করা যেতে পারে যে তুমি নিজেই আমাকে টেনে তোমার রুমের মধ্যে নিয়ে এসেছিলে। হ্যাঁ এটা ঠিক যে রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, বাট আমার মাথায় লাগা আঘাতটি তার প্রমাণ যে কাল রাতে তুমি আমার উপরে কত টর্চার করেছো। চ্যাংসি বলে তোমার এইসব হুমকিতে আমি ভয় পাই না, তাই আপাতত এখন তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। তারপর যখন চ্যাংসি রিসেপশনে আসে তাকে জানানো হয় যে তাকে কিছু পেমেন্ট করতে হবে। চ্যাংসি জিজ্ঞাসা করে যে আমার রুম তো আগে থেকে বুক করেছিল, তাহলে আমাকে আবার ডাবল করে পেমেন্ট কেন করতে হবে? ওই লেডিটি বলে যে অ্যাকচুয়ালি ম্যাম আপনি কাল রাতে ড্রিঙ্ক করে অনেক হাঙ্গামা করেছেন, তার জন্য কস্ট ভরতে হবে আপনাকে। তাই না চাইতেও চ্যাংসিকে বাধ্য এখানে 600 ইউয়ান পে করতে হয়। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি, যখনই তাকে তার ম্যানেজার দেখে তাকে জিজ্ঞাসা করা শুরু করে বস আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে আপনার রুমেও খুঁজেছি বাট আপনি তো ওখানে ছিলেনই না। আপনি ফার্স্ট টাইম হলো যে মিটিং এর জন্য লেট করে ফেলেছেন। সত্যি এটা আমার অনেক বেশি অদ্ভুত লাগছে। এরপর সে তার কাজিনের সাথে কথা বলছিল, যে তাকে বলছিল যে আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছি, তাই আমার মনে হলো যে এই ব্যাপারে তোমার সাথে আলোচনা করে নেওয়া দরকার আমার। সত্যি আমার ভাবতে অবাক লাগে যে তুমি তোমার হোটেলে 0 কন্টেন্ট রিভিউ হওয়ার পরেও তুমি তা কিভাবে হ্যান্ডেল করছো। আমি জানি এটা ম্যানেজ করা অনেক বেশি কঠিন, বাট তুমি তো খুব ভালো করে হ্যান্ডেল করছো। এরপর আমরা রিসেপশনিস্টদের দেখি যারা ওয়াশরুমে ছিল এন্ড তারা চ্যাংসির ব্যাপারে কথা বলছিল। এক লেডি বলে যে আমি যখন ওই মেয়েটিকে 600 ইউয়ান চাই তখন তার মুখ দেখার মতো ছিল। আমি বুঝতে পারি না এইসব মেয়েরা যারা ওয়ান নাইট কাটাতে পারে এত এক্সপেন্সিভ হোটেলে সামান্য 60-100 ইউয়ান তা দিতে এত কষ্ট কিসের। তারা এইসব নিয়ে গসিপ তো করছিল, বাট তাদের কোনো আইডিয়া ছিল না যে বাইরে দাঁড়িয়ে চ্যাংসি এইসব কিছু কথা শুনছিল। এন্ড সেখানে তাদেরকে বলে 600 ইউয়ান তোমাদের জন্য একটি ছোট অ্যামাউন্ট হবে, বাট এটা আমার জন্য অনেক বেশি। আমি যে এলাকাতে থাকি এই টাকাতে তো 30 কেজি মিল্ট হয়ে যাবে। এন্ড ওই কলোনিতে থাকা ডে লেবাররা সারা সপ্তাহ কাজ করেও এই টাকা উপার্জন করতে পারে না। আর আমার মনে হয় এই হোটেলে আসা গেস্টদের তোমাদের ভালো সার্ভিস দেওয়া দরকার, কারণ এই হোটেলটা নামেই শুধুমাত্র 5 স্টার হোটেল, না হয় আর সার্ভিস এতটাই খারাপ যে আমি মুখে বলতে পারবো না। আর যদি রেটিং দেওয়ার কথা বলে তাহলে আমি শুধুমাত্র 1 স্টারই দেবো। এরপর সে সেখান থেকে চলে যায়। নাইটে আমরা চ্যাংসিকে তার বাসায় দেখি, সেখানে কাপ নুডলস খাচ্ছিল এন্ড অনেক রেগে ভাবছিল ওই মেয়েটি আমার ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারে, মনে হচ্ছে ওদের কোনো কাজ নেই। ওকে আমি তাদের হোটেলের ব্যাড রিভিউ দিচ্ছি, এরপর দেখা যাক যে তাদের হালটা কি হয়। এরপর সে ফোন নিয়ে হোটেলের ব্যাপারে ব্যাড রিভিউ দেয় এন্ড তার কোনো আইডিয়া ছিল না যে তা দেওয়ার পর কমেন্ট সেকশন কমেন্টে ভরে যাবে। আর যে দেখার পর চ্যাংসি অবাক হয়ে যায় এন্ড যে ভাবে যাই হয়ে যাক এরপর থেকে কোনোদিন ফ্রিতে হলেও আমি ওই 5 স্টার হোটেলে কখনোই যাব না। নেক্সট সিনে আমাদেরকে একটি নতুন ক্যারেক্টার দেখানো হয় যার নাম লুইয়াং। তার সার্ভেন্ট এসে তাকে জানাচ্ছিল মরিসোটের বিরুদ্ধে কেউ নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছে, যার কারণে হোটেলের অনেক বেশি ক্ষতি হয়েছে। লুইয়ান বলে যে মোবাইল এইরকম পরিস্থিতিতে সে তার সাথ দেবে এন্ড তার হোটেল প্রমোট করতে তাকে সাহায্য করবে। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যে মিটিং এর জন্য যাচ্ছিল এন্ড তার সাথে লুইয়ানও ছিল। সে তাকে বলছিল দেখো আমি চায়না এসেছি কতদিন হয়ে গেল, বাট তুমি তো আমার সাথে কোনো কন্ট্যাক্টই করনি। এমনটা মনে হচ্ছে যে তুমি তোমার হোটেল সাকসেস পাওয়ার কারণে তোমার মধ্যে অহংকার চলে এসছে। বাট তার এই কথা আর মোবাইল কোনো রিপ্লাই দেয় না। এরপর আমাদেরকে এখানে মিটিং কনফারেন্স দেখানো হয়, তখনই লুইয়ানকে স্টেজে ডাকা হয় এন্ড এখানে বলা হয় যে মোবাইল হোটেল সেকেন্ড পজিশনে চলে আসছে গেস্টের ব্যাড রিভিউ দেওয়ার জন্য। আর তাদের কথার উত্তরেই মোবাইল বলে যে এটা কোনো ফেক বা আনওয়াইফ রিভিউ নয়, গেস্ট একদম তার অনেস্ট রিভিউ দিয়েছে। আর আমার মনে হয় এটা দ্বারা আমাদের সার্ভিসে আরো কিছু পরিবর্তন নিয়ে আসা দরকার। এরপর আমরা মোবাইলকে দেখি সে চ্যাংসির সাথে দেখা করার জন্য এক জায়গায় গিয়েছিল। অ্যাকচুয়ালি চ্যাংসি পার্ট টাইম অ্যাক্টিং এর জব করে, তাই অ্যাকচুয়ালি এই কথাটা ম্যানেজারই তাকে বলেছিল। এখানে সে ম্যানেজারকে বলছিল যে আশা করি আমি তাকে রাজি করিয়ে নেব ওই ব্যাড রিভিউটি ডিলিট করার জন্য। অ্যান্ড এখানে চ্যাংসি যেহেতু শুটিং সাইটে ছিল, এখানে একটি ঘোস্ট শুটিং চলছিল আর যা মোবাইল এক্সপেক্ট করেনি। অ্যান্ড সে এখানে জিংসিকে তো চিনতেই পারে না, কারণ শুটিং এ শুট করার জন্য সে অন্য কিছু গেটআপ নিয়ে রেখেছিল, বাট তার আসার কারণে সে
সিন কাট করতে হয় এখানে অ্যান্ড লাঞ্চের জন্য ব্রেক দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি চ্যাংসি একটি ডাইনি রোল করছিল অ্যান্ড তার এমন গেটাপে থাকার কারণে মোবাইল তো তাকে খুঁজতে অনেক বেশি মুশকিল হচ্ছিল। সে ম্যানেজারকে বলছিল আমি তাকে দেখা মাত্রই ব্রাইভ দিয়ে দেবো অ্যান্ড তারপর সে তার রিভিউ ডিলিট করে দেবে। আর তার কোনো আইডিয়া ছিল না যে পেছনে বসে থাকা মেয়েটি চ্যাংসি ছিল অ্যান্ড সে তার সব কথা শুনছিল। আর চ্যাংসি বুঝতে পেরে যায় যে মোবাইল তাকে এখানে এসেছিল তাকে ঘুষ দেওয়ার জন্য, তাই সেভাবে দেখাচ্ছি তোমাকে মজা। চ্যাংসিকে খোঁজার জন্য মোবাইল ভেতরে যায়, তখনই চ্যাংসি জানালা থেকে একটি কাটা মুন্ডু তার দিকে ছুড়ে মারে, যা দেখে তো এখানে মোবাইল অবস্থাই খারাপ হয়ে যায় অ্যান্ড সে দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে অনেক ভয় পেয়ে। যখন সে কারের কাছে আসে ম্যানেজার জিজ্ঞাসা করে কি হয়েছে। মোবাইল বলে মনে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। নেক্সট সিনে আমরা মোবাইলকে এর সাথে বসে থাকতে দেখি। সে তাকে বলছিল আমার অনেক বেশি খারাপ লেগেছে এটা জানার পর যে তোমার ফ্রেন্ড আমাদের হোটেল থেকে আপসেট হয়ে ফিরে এসছে। সত্যি এটা খারাপ লাগারই কথা, তাই আমি তার সাথে দেখা করে তাকে সরি বলতে চাই। আমি তার সাথে দেখা করার জন্য শুটিং সাইডেও গিয়েছিলাম, বাট আমার মনে হয় যে আমার সাথে দেখাই করতে চায় না, তাই প্লিজ সিন তুমি আমার হেল্প করো। সিন বলে কোনো ব্যাপার নয়, আমি এখনই তাকে কল করছি, তুমি আমার সামনেই তার সাথে কথা বলো, আমার পুরো বিশ্বাস আছে সে তোমাকে মাফ করে দেবে। সিন তাকে কলও করে বাট তার নাম্বার অফ বলছিল, তাই সে তাকে বলে মনে হচ্ছে তার শুটিং এখনো কমপ্লিট হয়নি অ্যান্ড সে সেখানেই আছে। মুম্বাই বলে যে যতক্ষণ না ওই মেয়েটির সাথে দেখা করে আমি তাকে সরি বলছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। সিন বলে যে তুমি একটা কাজ করতে পারো, তার বাসায় গিয়ে তাকে সরি বলে আসতে পারো। যা শুনে মুম্বাই এক্সাইটেড হয়ে বলে হ্যাঁ আমিও এমনটাই ভাবছিলাম, যাই হয়ে যাক আমার তাকে সরি বলা দরকার আর আমি চাই সে আমাকে মাফ করে দিক। সিন বলে যে অবশ্যই করবে, আজ তার বার্থডে আছে তাই তুমি তার জন্য গিফট নিয়ে যেও, আমার পূর্ণ বিশ্বাস যে সে তোমাকে মাফ করে দেবে। তারপর আমরা চ্যাংসিকে দেখি সারাদিন পরিশ্রম করার পর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল অ্যান্ড বাসায় ফেরার পর সেভাবে যেহেতু আজ আমার বার্থডে তাই কেক অর্ডার করা যাক। বাট যখন সে কেক দেখে অনলাইন সাইটে কেকের প্রাইস দেখে সে রিয়েলাইজ করে চায়না জিনিসের দাম একটু বেশি বেড়ে গেছে আজকাল। নেক্সট সিনে আমরা লু ইয়ানকে দেখি, সে তার ম্যানেজারকে বলছিল যে মোবাইল কন্ট্রাক্ট এখনো আমি কেন পাইনি। ম্যানেজার জানায় যে অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিশন অনেক বেশি টাফ, সমস্ত হোটেলই আমাদেরকে অনেক বেশি টাফ র্যাঙ্ক দিচ্ছে। বাট লু ইয়ান বলে যে আমার তাতে কিছুই যায় আসে না, আমি শুধুমাত্র মোবাইল কন্ট্রাক্ট চাই। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে একটি মলে ছিল, অ্যাকচুয়ালি সে এখানে চ্যাংসির জন্য গিফট নিতে এসেছিল, তখনই তার দেখা লু ইয়ানের সাথে হয়। সে তাকে বলে এমনিতে তো আমাদের দেখা কয়েক মাসে একবারই হয়, বাট আজই দেখো একদিনেই আমাদের দুবার দেখা হয়ে গেল। আমি জানি তুমি এইসব কিছু ইচ্ছে করে করছো। মোবাইল বলে যে এটা তোমার ভুল ধারণা, কারণ এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট, তাই তোমার এটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। আমি বুঝতে পারি না যে তুমি এত অ্যাটিটিউড কেন দেখাও, আর এমনিতেও এই হার্ড টু গেট ইমপ্রেশন দেওয়া বন্ধ করো, কারণ এটা অনেক বেশি চাইল্ডিশ দেখায়। বাট মোবাইল তো সত্যিই তারপর কোনো ইন্টারেস্টই ছিল না। তখনই সেই শপের লেডি বলে স্যার আপনার জিনিস প্যাক হয়ে গেছে। আর যা দেখা মাত্রই লুইয়ান বলে যে এত এক্সপেন্সিভ জিনিস তুমি কার জন্য নিচ্ছ। মোবাইল বলে আমি তোমাকে এর আগেও বলেছি আর এখনো বলছি আমার ম্যাটারে নিজেকে ইনভলভ করা বন্ধ করো। আর এমনিতেও আমাদের লাইফে কিছু কিছু মানুষ এতটাই ইম্পর্টেন্ট হয় যে তাদের জন্য এক্সপেন্সিভ জিনিস বাই করা ম্যাটার করে না। অন্যদিকে আমরা চ্যাংসিকে বাসায় দেখি, সে তার অর্ডার আসে অপেক্ষা করছিল, তাই সে ডেলিভারি গার্লকে কল করে বলে যে তুমি এত লেট কেন করছো। কিছুক্ষণের মধ্যে ডেলিভারি গার্ল চলে আসে। চ্যাংসি তাকে জিজ্ঞাসা করে তুমি এত লেট কেন করলে। ডেলিভারি গার্ল বলে যে অ্যাকচুয়ালি বাইরে অনেক বেশি হাওয়া বইছে। চ্যাংসি তার কেক নিয়ে বাসার ভেতরে যেত, তখনই ওই ডেলিভারি গার্ল বলে যে প্লিজ 5 রেটিং দেবেন। চ্যাংসি বলে তোমার মাথা কি খারাপ আছে, তুমি তোমার টাস্ক ঠিক টাইমে কমপ্লিটও করনি আর তোমার মনে হয় যে আমার তোমাকে 5 স্টার দেওয়া উচিত। আর তখন সেখানে ওই ডেলিভারি গার্লের মেয়ে চলে আসে আর যাকে দেখে সে বলে যে তোমাকে তো বলেছিলাম নিজে ওয়েট করতে, তাহলে তুমি ওপরে কেন এলে। আর আমাদের চ্যাংসি তো ছিল এক নরম মনের মানুষ, তাই তাকে দেখে তার মনে সহানুভূতি জাগে অ্যান্ড সে একটি কেকের স্লাইড কেটে নিয়ে এসে তাকে দেয়। বাট ওই ডেলিভারি গার্ল সেটা নিতে মানা করে যে এটার কোনো দরকার নেই। বাট চ্যাংসি বলে এটা আমি তোমার মেয়ের জন্য নিয়ে এসেছি, যদি তুমি এটা নিয়ে নাও তাহলে আমি তোমাকে 5 রেটিং দিয়ে দেবো। তাই সে সেই কেকটি নিয়ে খুশি খুশি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মোবাইল সেখানে আসে, যাকে চ্যাংসি তার বাসায় ঢুকতে দিচ্ছিল না, বাট যে কোনো ভাবে মোবাইল তার বাসায় এন্ট্রি হয়ে যায়। তখনই চ্যাংসি শপিং ব্যাগ দেখে বলে তুমি কি নিয়ে এসছো আর এখানেই বা কেন এসছো, আমার মনে হয় তোমার এখানে আসা উচিত হয়নি। মোবাইল বলে যে তুমি আমার হোটেল থেকে মন খারাপ করে এসেছো আর যা আমার একদমই ভালো লাগেনি, তাই আমি তোমাকে এখানে সরি বলতে এসেছি। যা শুনে চ্যাংসি বলে আচ্ছা তার মানে তুমি এখন চাও আমি ওই রেটিংটি ডিলিট করে দিই। মোবাইল বলে তুমি একদম হনেস্ট রিভিউ দিয়েছো, তাই আমি তোমাকে এমনটা করতে কখনোই বলবো না। অ্যাকচুয়ালি আমি তোমাকে আমাদের হোটেলের প্রফেশনাল শিপার হিসেবে হায়ার করতে এসেছি। যা শোনা মাত্রই তার রেগে থাকা মাথা একদমই ঠান্ডা হয়ে যায় অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে তুমি এটার জন্য আমাকে কত স্যালারি দেবে। মোবাইল বলে তোমাকে $200 দেওয়া হবে। বাট চ্যাংসি বলে আমি তো এটাই জানি না প্রফেশনাল শিপারে কি করে। মোবাইল
মোবাই বলে যে তোমাকে আমাদের হোটেলে স্টে করতে হবে অ্যান্ড সেখানে সমস্ত জিনিস অবজার্ভ করতে হবে আর সেই সব কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। চ্যাংসি তো মোবাইয়ের প্রতি বিহেভিয়ার একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল অ্যান্ড সে তাকে বলে জাস্ট একটু ওয়েট করো, আমি তোমার জন্য টি নিয়ে আসছি। বাট মোবাই বলে আমি টি খাই না। আর সে তাকে এটাও বলে যেখানে যেখানে তোমার গাইডেন্সের দরকার হবে আমি তোমার সাথ অবশ্যই দেবো। নেক্সট সিনে আমাদেরকে রিসেপশনিস্টকে দেখানো হয় যে ফায়ার হয়ে যাওয়ার পর সে তার জিনিসপত্র নিতে এসেছিল। সে তার কলিগসকে বলে যে আমার একটু এখান থেকে যেতে মন চাইছে না। তার কলিগস তাকে বলে যে এমনিতেও এখানে কিছুক্ষণের মধ্যেই চ্যাংসি আসতে চলেছে, আমার মনে হয় তোমার তাকে সরি বলে দেওয়া দরকার। আর রিসেপশনিস্ট এটার কারণ জানতে চাইলে তার কলিগস বলে যে অ্যাকচুয়ালি হোটেল চ্যাংসিকে প্রফেশনাল শিপার হিসেবে হায়ার করেছে অ্যান্ড বসের অর্ডারে তাকে হাইয়েস্ট ভিআইপি গেস্টদের সার্ভিসও দিতে হবে। নেক্সট সিনে আমরা দেখি চ্যাংসি হোটেলে পৌঁছে গিয়েছিল অ্যান্ড এখানে এসে মোবাইকে হোটেলের স্টাফদের স্যালারি ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে সে জানতে চাইছিল যে স্টাফদের তাদের সার্ভিস অনুযায়ী স্যালারি দেওয়া হয় কিনা। এরপর সে তাকে তার রুমে নিয়ে যায় অ্যান্ড কন্ট্রাক্ট দেখানোর পর তাতে সাইন করতে বলে আর তাকে বলে এখানে শুধুমাত্র সপ্তাহে 3 দিন থাকতে হবে তোমাকে। চ্যাংসি বলে সপ্তাহে 7 দিন আমি এখানে থাকতে চাই। যা শুনে তো মোবাইল অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সেখানে থাকা সমস্ত জিনিসের নেগেটিভ রিভিউ দিচ্ছিল। তখনই মোবাইল সেখান থেকে চলে যায় আর তার চলে যাওয়ার পর ম্যানেজার কেক অ্যান্ড ওয়াইন নিয়ে সেখানে আসে আর তাকে বলে যে এই সব কিছু বসের অর্ডারে হচ্ছে। আর তাতে চলে যাওয়ার পর চ্যাংসি ভাবে মোবাইলকে আমি যেমন ভেবেছিলাম সে তেমন একদমই নয়, সে অনেক বেশি কেয়ারিং। এরপর নেক্সট মর্নিং যখন চ্যাংসির ঘুম ভাঙে সে তার ডিউটিতে লেগে যায় অ্যান্ড এক প্রফেশনাল শিপার হিসেবে সমস্ত জিনিস ভালো করে অবজার্ভ করছিল যে হোটেলের সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা অ্যান্ড সে অনেকটাই স্যাটিসফাইড হয়েছিল। বাট সে একটা জিনিসের ভালো করে ফটো নিচ্ছিল আর তখনই তার দ্বারা একটি বাঁশ ভেঙে যায় আর সে নিজের ভুল লুকোনোর জন্য ওই বাঁশটি চেঞ্জ করে অন্য একটি বাঁশ সেখানে রেখে দেয়। বাট তার কোনো আইডিয়া ছিল না যে সেই বাঁশটি এক সাইড দিয়ে ভাঙা ছিল। নেক্সট দিনে আমরা দেখি চ্যাংসি এখানে তার দুপুরের লাঞ্চ এনজয় করছিল। তখন সেখানে মোবাই তার ম্যানেজারের সাথে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে ওয়াইটি প্রজেক্টের কি হলো। ম্যানেজার বলে অ্যাকচুয়ালি ওই প্রজেক্টটি আমরা পেয়ে যেতাম বাট নেগেটিভ কমেন্টের জন্য তারা এখন হেজিটেট করছে। মোবাই বলে কোনো ব্যাপার নয়, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে কোনো কন্ডিশনে এই প্রজেক্টটা যেন আমাদেরই হয়। ম্যানেজার তাকে কিছু প্রোগ্রামের কথা বলে অ্যান্ড সে বলে তুমি আমাদের কিছু টেস্টারকে নিয়ে সেখানে চলে যাও, আমি চাই তারা এই ব্যাপারেও এক্সপিরিয়েন্স করুক। তাই ম্যানেজার চ্যাংসির কাছে গিয়ে বলে লাঞ্চ কমপ্লিট করার পর প্লিজ আমার সাথে যাবেন। নেক্সট সিনে আমরা তাদেরকে একসাথে দেখি যেখানে ম্যানেজার হোটেলের মিউজিক সিলেক্ট করার জন্য আপনার হেল্প লাগবে আমাদের। চ্যাংসি বলে না আমি এমনটা একদমই করতে পারবো না অ্যান্ড মিউজিক শোনার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ মিউজিক শোনা মাত্রই আমার ঘুম চলে আসে। মোবাই বলে তুমি মানা করতে পারো না কারণ তুমি আমাদের হোটেলের প্রফেশনাল স্কিপার। যা শুনে চ্যাংসি বলে মনে হচ্ছে হ্যাঁ বলা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই। ম্যানেজার বলে যে আপনার সাথে যাওয়ার জন্য আমাদের বস রেডি আছে। মোবাই বলে এমনটা আমি কখন বললাম। ম্যানেজার সেখান থেকে চলে যাওয়ার পর চ্যাংসি মোবাইকে বলে আমার আপনাকে কিছু বলার আছে। অ্যাকচুয়ালি আমার জন্য আপনি যে রিসেপশনিস্ট হায়ার করেছিলেন আমি চাই তাকে আপনি আবারও হায়ার করে নিন। মোবাই বলে তাকে হায়ার করার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি আমার হোটেলের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, ইভেন তো আমার রাতে ঠিক করে ঘুমও হয় না আর সে আমার পরিশ্রম পানিতে ধুয়ে দিয়েছে। চ্যাংসি তাকে বোঝায় দেখুন আমরা সবাই মানুষ অ্যান্ড সবাই দ্বারাই কিছু না কিছুই ভুল হয়, কেউই পারফেক্ট হয় না। সব থেকে ভালো তো এটাই যে সে তার ভুল অ্যাকসেপ্ট করেছে। যা শুনে মোবাই বলে ওকে আমি দেখছি এই ব্যাপারে কি করা যায়। নেক্সট সিনে আমরা ওই রিসেপশনিস্টকে দেখি যে তার জিনিস আবারও রাখছিল অ্যান্ড তাকে দেখে বাকি কলিগসরা বলছিল যে এটা কি করে হলো। সে বলে এটা তো হওয়ারই ছিল, আমি চ্যাংসিকে এত রিকোয়েস্ট করেছিলাম আর আমি ভালো করে জানতাম বস কখনোই চ্যাংসিকে মানা করবে না। নেক্সট সিনে আমাদেরকে একটি নতুন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম শিয়ান ছিল, যে এয়ারপোর্ট থেকে বাইরে এসে তার ড্রাইভারকে কল করে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায়। ড্রাইভার বলে আমি হোয়াইট কালার ড্রেস পরে আছি অ্যান্ড তখনই সে সামনে লিয়ানকে দেখতে পায় আর তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে তার ড্রাইভার লিয়ান। তাই সে গিয়ে তার কারে জিনিস রাখছিল আর যা দেখে লিয়ান তো অবাক হয় অ্যান্ড তাকে বলে হাই মিস্টার তুমি এটা কি করছো। শিয়ান বলে যে ইউ আর মাই ড্রাইভার রাইট। লিয়ান বলে তোমার আমাকে দেখে কোন অ্যাঙ্গেল দিয়ে ড্রাইভার মনে হচ্ছে। তাই সিয়ান তার ড্রাইভারকে কল করে অ্যান্ড জানতে পারে সত্যি সে ভুল কারে উঠে পড়েছে। নেক্সট সিনে আমরা মোবাইকে দেখি যে চ্যাংসির সাথে মিউজিক শোনার জন্য এসেছিল বাট মিউজিক শোনার কারণে চ্যাংসি তো বারবার ঘুম চলে আসছিল অ্যান্ড মোবাইল তাকে বারবার ঘুমে দুনিয়া থেকে জাগিয়ে তুলছিল। আর যখনই মিউজিক শেষ হয় তখন পিয়ানিস্ট তাদেরকে জিজ্ঞাসা করে আমার মিউজিক কেমন ছিল। তারা বলে খুবই সুন্দর। পিয়ানিস্ট বলে যে এরপরে যদি আপনাদের কিছু সাজেশন দেওয়ার হয় তাহলে আপনারা দিতে পারেন। বাট তারা তো তার মিউজিক ভালো করে শুনেইনি তাই তারা কিভাবে সাজেশন দিত। তখনই চ্যাংসি বলে যে প্লিজ আপনি কি আমাদের একটি ফটো ক্লিক করে দেবেন। মোবাইল বলে যে তুমি ফটো কেন নিচ্ছ।
চ্যাংশি বলে যে অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এখানে তাদের টেম্পোরারি ফটোগ্রাফার তাদেরকে একে পরে ক্লোজ আসতে বলেছিল। আর যা শুনে চ্যাংশি তো মোবাইল ক্লোজ তো আছে, আর সাথে সাথে সে তার শোল্ডারে তার হেডে রেখে দেয়। অ্যান্ড এখানে মোবাইল তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল। অ্যান্ড তারা যখন সেখান থেকে বাইরে আসে তারা একে অপরের সাথে এক্সপিরিয়েন্সটা ডিসকাস করে যাচ্ছিল। তখনই চ্যাংশি বলে যে আজ তুমি আমাকে এত সুন্দর একটি মিউজিক শোনালে, আমার মনে হয় এর জন্য তোমাকে ট্রিট দেওয়া দরকার আমার। মুম্বাই বলে না তার কোনো দরকার নেই, বাট চ্যাংশি বলে আমার তোমাকে নিয়ে অতটাও চিন্তা নেই, কিন্তু আমার অনেক বেশি খিদে পাচ্ছে, তাই তাড়াতাড়ি খাবার খেতে চলো। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই তারা একটি ফাস্ট ফুডের দোকানে পৌঁছে যায়, যেখানে থাকা সমস্ত ওয়ার্কার্স তাকে খুব ভালো করে চেনে। অ্যান্ড এখানে চ্যাংশি শুধু খাবার খাচ্ছিল না, তার সাথে সাথে এই খাবারের ব্যাপারে নেগেটিভ অ্যান্ড পজিটিভ কমেন্টও করে যাচ্ছিল। আর যা শুনে এটা বোঝা যাচ্ছিল যে সে কতটা ভরি, বাট মোবাইল তো তার এইসব কিছু শুনে অনেক বেশি অবাক ছিল। আর সেখানেই ওই দোকানে তাকে আরেকটি ডিশ দেয় অ্যান্ড বলে আমি তোমার সমস্ত সাজেশন ফলো করেছিলাম। অ্যান্ড তা টেস্ট করার পর সে মোবাইলকে নিয়ে একটি ছোট রেস্টুরেন্টে আসে। অ্যান্ড সে সেখানে আসার পর মোবাইলকে বলছিল এই সমস্ত ফুড স্ট্রিটের মধ্যে এই জায়গাটি আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এখানে সবকিছু পারফেক্ট। মোবাইল বলে এই জায়গাটি তোমার নেগেটিভ রিভিউ থেকে কি করে বেঁচে গেল? চ্যাংশি বলে বিনা কারণ ছাড়া আমি কাউকে নেগেটিভ রিভিউ দিই না। তখন সেখানে ওয়েটার চলে আসে অ্যান্ড তাকে বলে আমি ভালো করে জানি তুমি কি অর্ডার করবে, শুধু আজকে আমাকে ডাবল সার্ভিস দিতে হবে। চ্যাংশি বলে আপনি একদম ঠিকই বলেছেন। এরপর সে মোবাইলের সাথে তার কথা কন্টিনিউ রাখে অ্যান্ড বলে আমি বিনা কারণ ছাড়া কাউকে নেগেটিভ রিভিউ দিই না, আমার অ্যাকর্ডিং কোনো কারণ ছাড়া মিথ্যা কথা বলার থেকে সত্যি কথা বলে দেওয়াই ভালো। এর সাহায্যে মাইন্ডে ইমপ্লিমেন্টের ক্যাপাসিটি বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে এই খাওয়া অর্ডার সার্ভ হয়ে গিয়েছিল। মোবাইল বলে এই জায়গাটা তো আমার অনেক বেশি এভারেজ লাগছে, ইভেন তো তাদের ডাম্পলিংসের সাইজও আলাদা আলাদা, কিছু বড় আর কিছু ছোট। চ্যাংশি বলে অ্যাকচুয়ালি এই সব কিছু হ্যান্ডমেড, তাই মোবাইল আবার অবজেক্ট করে অ্যান্ড বলে তুমি যাই বলো এখানে সার্ভিস অনেক বেশি ফুড, দেখো তাদের প্লেটগুলিও ভাঙা। চ্যাংশি বলে যে যতক্ষণ খাবারের টেস্ট অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস ফ্রেশ হবে এইসব কিছু ম্যাটার করে না। এখানে চ্যাংশি মোবাইলকে তার চাইল্ডহুডের একটি স্টোরি শোনায় যে যখন আমি ছোট ছিলাম তখন আমার ফ্যামিলি একটা হোমস্টে চালাতো অ্যান্ড যেখানে অনেক বেশি রাশ লেগে থাকতো। একদিন একটা ট্যুরে আসা অনেক বড় গ্রুপ সেখানে চলে আসে, আর তাদের সকলের জন্য খাবার বানানো এতটাও সহজ ছিল না, তাই ড্যাড আমাদের সকলকে নিয়ে এখানে চলে আসে। এই রেস্টুরেন্টের সমস্ত স্টাফ অ্যান্ড আমাদের ফ্যামিলি একসাথে খাবার বানিয়েছিল অ্যান্ড ওই সময় আমার হাত থেকে পড়ে এই প্লেটটি ভেঙেছিল, তাই যখনই আমি এখানে আসি এই প্লেটটিতেই খাবার সার্ভ করে আমায়, আর যেটা আমি বলেছিলাম। বাট যাই হোক তুমি খাবার খাও, আমি আশা করছি তোমারও অনেক বেশি ভালো লাগবে। এরপর যখন মোবাইল ডাম্পলিংস খায় সে অনেক বেশি কনভিন্স হয়েছিল, কারণ সেটা সত্যি অনেক বেশি টেস্টি ছিল। এরপর সে চ্যাংশিকে জিজ্ঞাসা করে তোমরা এখন হোমস্টেটি চালু কেন রাখলে না? চ্যাংশি বলে যে আসলে আজকাল অনেক বড় রিসোর্ট অ্যান্ড হোটেল হয়ে গিয়েছে, তাই এত ছোট হোমস্টেকে কেউ ইম্পর্টেন্ট নাই দিত আর নাই সেখানে কেউ আসতো, এই ভেবেই আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এরপর সিন শিফট হয় অ্যান্ড আমাদেরকে হোটেলের সিন দেখানো হয়, যেখানে মোবাইল তার স্টাফদের সাথে কুকিং করছিল। অ্যাকচুয়ালি সে আজ থেকে তার হোটেলে ওপেন কিচেন স্টার্ট করেছিল। মোবাইল তার স্টাফদের বলছিল এই আইডিয়াটা গেস্টদের অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড তারা বলছিল হ্যাঁ সত্যি আমাদের তো অনেক বেশি অদ্ভুত লাগবে যখন আমরা গেস্টদের সামনে কুক করে সার্ভ করব। অন্যদিকে আমরা চ্যাংশিকে দেখি যে তার রুমে ছিল অ্যান্ড এখানে তখনই এক স্টাফ এসে যখন রুম ক্লিন করছিল সে এখানে কান্না করছিল, যা চ্যাংশিও নোটিস করে। তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কান্না কেন করছো, বাট ওই স্টাফটি কথা ঘোরানোর চেষ্টা করে। চ্যাংশি বলে তোমাকে তো বলতেই হবে যে তুমি কান্না কেন করছো। স্টাফটি জানায় অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল অ্যান্ড অনেক দিন টাকা জমানোর পর আমি তা অর্ডার করেছিলাম, বাট তাই ইউজ করার পর আমার পেশে অ্যালার্জি হয়ে গেছে। বাট ওই অনলাইন সাইটে যখন কোম্পানির ব্যাপারে রিপোর্ট করতে চাই তখন কোম্পানি জানায় যে এটা তাদের ফল্ট নয়। আমি তো এটা ভেবেছিলাম যে রিপোর্ট করার পর তারা আমার টাকা রিফান্ড করে দেবে, বাট তারা তো মানতেই রাজি নয় যে এই অ্যালার্জিটা তাদের প্রোডাক্ট ইউজ করার কারণে হয়েছে। চ্যাংশি বলে তুমি চিন্তা করো না, আমরা তাকে ছাড়বো না, এর জন্য তাকে রিফান্ড তো করতেই হবে। নেক্সট দিনে আমরা চ্যাংশিকে দেখি সে তার রুমের দিকে যাচ্ছিল, তখনই তার কানে পড়ে দিয়ে স্টাফরা তাকে নিয়ে আলোচনা করছে অ্যান্ড তার মজা উড়াচ্ছে। অ্যান্ড সেখানে একটি মেয়ে সবাইকে বলছিল যে তুমি জানো ওই মেয়েটি এক ঘড়ির পেন্ডুলারের মতো, তার কোনো কাজই থাকে না অ্যান্ড সারাদিন সে শুয়ে বসে আর খেয়ে কাটায়, তারপরেও সে আমাদের থেকে টপ পজিশনে আছে। জানি না সে বসের উপর কি জাদু করেছে যে বস ডাইরেক্ট তাকে এত ভালো পজিশনে জব দিয়ে দিয়েছে, তারপরে স্যালারিও ভালো দিচ্ছে। এইসব শোনার পর তো চ্যাংশির একদমই ভালো লাগে না অ্যান্ড সে ভেতরে এসে ওই মেয়েটিকে বলে যে আমি কি তোমার মেকআপ করতে পারি, অ্যান্ড তার সাথেই সে তার ফেসে মেকআপ করা শুরু করে অ্যান্ড তার ফেসকে অনেক বেশি অ্যালার্জেটিক দেখিয়েছিল। আর চাঁদ ফটো তুলে এসে
ওই কোম্পানির সাইডে পোস্ট করে দেয় আর কমেন্টে লিখে যে এই বোটক্সটি অনেক বেশি খারাপ। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি সে এলিগেটর চুজ করছিল, তখনই এক নজর পরে এক ওল্ড ম্যানের উপর যে তার সমস্ত জিনিস নিয়ে এলিগেটরের দিকে আসছিল। তাই এখানে চ্যাংশি ওই ওল্ড ম্যানের হেল্প করে, সে এলিগেটরটি আটকায়। বাট ওই ওল্ড ম্যান আসতে অনেক বেশি লেট করছিল কারণ ওনার ট্রলি ঠিক করে চলছিল না, তাই সে ওই ওল্ড ম্যানের হেল্প করতে যায়। বাট তখনই এলিগেটরে থাকা অন্য একটি মেয়ে এলিগেটর বন্ধ করে দেয়। বাট তাও চ্যাংশি শেষ পর্যন্ত ওল্ড ম্যানের হেল্প করে। আর যাওয়ার আগে ওই ওল্ড ম্যান তাকে থ্যাঙ্কস বলে যে জানি না তুমি না থাকলে আমি কি করতাম। এরপর চ্যাংশি যখন হোটেলে ফিরে যায় তখন সেই স্টাফ তাকে দেখে থ্যাঙ্কস বলে কারণ সে তার টাকা ফিরে পেয়েছিল। আর সাথে সাথে সে তাকে এটাও জানায় যে কোম্পানি আমাকে রিকোয়েস্ট করছে ওই রিভিউটি ডিলিট করে দেওয়ার জন্য, বাট আমি এমনটা একদমই করব না। বাট তার কোনো আইডিয়া ছিল না যে তার কলিগসের ফটো আপলোড দেওয়ার কারণে সে কত বেশি আপসেট হয়েছে অ্যান্ড কত রেগে আছে। এরপর চ্যাংশি যায় তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে আর সে তার গ্র্যান্ডমাকে জানায় যে আমি খুব ভালো একটি জব পেয়েছি অ্যান্ড এখন আর আমার কোনো টাকার সমস্যাও হয় না। চ্যাংশি বলে যখন গড আমাদের উপরে কৃপা করে তখন আমাদেরকে আর পরিশ্রম করতে হয় না, শুধুমাত্র শ্বাস নিতে হয় আর টাকা অটোমেটিকলি চলে আসবে। এখানে গ্র্যান্ডপা চ্যাংশিকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, বাট তা নিতে চাইছিল না চ্যাংশি। বাট গ্র্যান্ডপা ইনসিস্ট করে। নেক্সট সিনে আমরা সোয়ানকে দেখি যে তার চাইল্ডহুড টাইমের কথা ভাবছিল অ্যান্ড চ্যাংশির সাথে কাটানো স্মৃতি তার মনে পড়ছিল। সে চ্যাংশিকে অনেক বেশি মিস করছিল অ্যান্ড সে সেই বাসাতে যায় যেখানে সে ছোটবেলায় তার ফ্যামিলি অ্যান্ড চ্যাংশির সাথে কাটিয়েছে। বাট তার কোনো আইডিয়া ছিল না যে সেখানে চ্যাংশিও ছিল। অন্যদিকে আমরা মুম্বাইকে দেখি যে তার হোটেলের শেফকে নুডলস বানাতে বলেছিল। আর চা খাওয়ার পর সে শেফকে বলে যে তোমার হাতে নুডলস খাওয়ার পর আমার এমনটা মনে হয় যে তোমার হাতে কোনো জাদু আছে। শেফ তাকে বলে আপনি একটু বেশি টেনশন নিচ্ছেন, আমার মনে হয় আপনার কাজকে আরো বেশি ইজি করা দরকার অ্যান্ড কিছু মাল্টিভিটামিনস নেওয়া দরকার। যা শুনে মুম্বাই বলে আপনি যদি শেফ না হয়ে ডক্টর হতেন তাহলে ভালো হতো। এখানে শেফ বলে কিছু কিছু জিনিস আমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। এখানে মুম্বাই তাকে বলে আপনার হাতে তৈরি নুডলস খাওয়ার পর আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ঠিক এমনই আমার মমও নুডলস বানাতেন। নেক্সট সিনে আমরা মুম্বাইকে দেখি সে দেখে চ্যাংশি তার জন্য ওয়েট করছিল অ্যান্ড সে বলে যে অনেক বেশি ভালো লাগে যখন কেউ আপনার অপেক্ষাতে থাকে। অ্যান্ড সে এখানে চ্যাংশির কাছে এসে বলে তোমার কাছে কি ভালোবাসার জন্য টাইম আছে। আর তার মুখ থেকে এমন কথা শুনে চ্যাংশি অবাক হয়ে যায়, তার মানে কি সত্যিই মুম্বাই চ্যাংশিকে ভালোবেসে ফেলেছিল। নেক্সট সিনে চ্যাংশিকে দেখি যে মুম্বাইকে জিজ্ঞাসা করছিল তুমি ওই সময় আমাকে কি বলতে চাইছিলে। মুম্বাই বলে যে অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম যে তোমার কাছে ডেট করার জন্য টাইম আছে কিনা। সামনের সপ্তাহে খুব বড় একটি ফেস্টিভ্যাল আছে অ্যান্ড আমি চাই তুমি আমার সাথে যাও। যা শুনে চ্যাংশি বলে অবভিয়াসলি আমি তোমার সাথে একদমই যাব না, তুমি তো তামাশাই শুরু করে দিয়েছো। যা শুনে মুম্বাই বলে ওকে ওকে তুমি যদি না যেতে চাও তাহলে কোনো প্রবলেম নেই। আর সাথে সাথে সে তাকে জানায় তোমার ব্যাপারে কমপ্লেন করেছে গেস্ট। তার কথার আনসারে চ্যাংশি বলে যে সে একটি আঙ্কেলের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে আর আমি জাস্ট তাকে আটকেছি, এটাতে কমপ্লেন করার কি আছে। মুম্বাই বলে যে সে আমাদের গেস্ট ছিল। চ্যাংশি বলে ওই আঙ্কেলটিও তো আমাদেরই গেস্ট তাই না, আর এমনিতেও তোমার এটা মনে রাখা দরকার যে তোমার হোটেলে আমি ভিআইপি। যা শুনে মুম্বাই বলে যে তবু ওই মেয়েটি আমাদের গেস্ট ছিল তাই তার সাথে এমনটা করা উচিত হয়নি তোমার, আপাতত তার সামনে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতে। যা শুনে তো চ্যাংশির মাথা গরম হয়ে যায় অ্যান্ড সে বলে তুমি একটা ফেক পারসন যে সত্যটাকে সকলের সামনে বলতে পারে না। মুম্বাই ভালো করে জানতো যে সে চ্যাংশিকে কখনোই কনভিন্স করতে পারবে না, তখনই সেখান দিয়ে চ্যাংশি চলে যায়। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়। এখানে মুম্বাই তার রুমে ছিল অ্যান্ড তার চ্যাংশির বলা কথাই বারবার মনে পড়ছিল যে সে এক ফেক পারসন অ্যান্ড এই কথাটা তার ঠিক হজম হচ্ছিল না। তাই সে এত রাতে চ্যাংশিকে কল করে যখন কি চ্যাংশি তো ঘুমোচ্ছিল অ্যান্ড ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। আর সে অনেক বিরক্ত হয়ে বলে যে কি হয়েছে এত রাতে তুমি কল কেন করেছো। মুম্বাই বলে তুমি কি করছো। চ্যাংশি বলে আমি 5000 ইউয়ানের লটারি জিতেছি, তুমি কি আসবে এখানে। মুম্বাই বলে অ্যাকচুয়ালি আমি আমার হোটেলকে আরো এন্টারটেইনমেন্ট বানাতে চাই, তাই তোমার কি মনে হয় এটার জন্য আমাদের কি করা দরকার। চ্যাংশি বলে যে এটার জন্য প্লেগ্রাউন্ড খোলো বা গেমিং পাজল সলভ করো, যাই করো না কেন এই ব্যাপারে কাল সকালেও ডিসকাস করা যাবে, আপাতত আমাকে শান্তিতে ঘুমোতে দাও। এরপর সে কল তো কাট করে দেয়। বাট তার চিন্তা হয় যে মুম্বাই আমাকে জব থেকে ফায়ার করে দেবে না তো। নেক্সট সিনে আমাদেরকে সোয়ানকে দেখানো হয় যে এই সময় এক কনসালটেন্টকে জিজ্ঞাসা করছিল আমার কোন হোটেলটি চুজ করা দরকার। ওই পার্সনটি বলে যে লিয়ানের হোটেল অনেক বেশি সুন্দর বাট সেই রিসোর্ট হোটেলও আবারও টপ পজিশনে চলে এসছে। যা শুনে সোয়ান বলে আপনি তো আমাকে কনফিউজ করে দিলেন, এমনটা করুন
এই দুটোর মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা চুজ করে নেবেন। অন্যদিকে আমাদেরকে লিয়ানকে দেখানো হয় সে আবারও চায়নাতে চলে এসেছিল অ্যান্ড সে অনেক বেশি রেখেছিল কারণ সে এটা জানতে পেরেছিল যে তাদের হাত থেকে ওয়াইটি প্রজেক্ট চলে গিয়েছিল। এখানে তার ম্যানেজার বলে যে অ্যাকচুয়ালি মোবাইল ওয়াইটি প্রজেক্ট আইডিয়া ওয়াইটি কোম্পানি এত বেশি ভালো লাগে যে তারা পুরো প্রজেক্টই তাকে দিয়ে দেয়। অ্যান্ড লিনিয়ান তো মোবাইল সাকসেসে একদমই খুশি ছিল না অ্যান্ড সে বলছিল মোবাইল আমি এখানে সবসময় হারার জন্য আসিনি, দেখো এবার আমি তোমাকে কতটা ফ্র্যাঙ্ক দিই। এরপর আমরা চ্যাংচিকে দেখি সে হোটেলে ছিল অ্যান্ড এখানে সার্ভেন্ট একটি গেস্টের সাথে কথা বলছিল কোনো মেডিসিনের ব্যাপারে। এখানে সার্ভেন্ট বলে যে আমরা এই ধরনের মেডিসিন প্রোভাইড করি না, বাট গেস্ট বলে যে অ্যাকচুয়ালি আমার মেডিসিন শেষ হয়ে গিয়েছে অ্যান্ড আর্জেন্ট আমার মেডিসিন লাগবে। বাট ওই সার্ভেন্ট যে কোনো এক্সকিউজ দিয়ে সেখান থেকে চলে যায়। বাট যাওয়ার আগে চ্যাংচি তাকে জিজ্ঞাসা করে ম্যাটার কি। সার্ভেন্ট বলে অ্যাকচুয়ালি ওই আঙ্কেলের কোনো মেডিসিনের দরকার আছে, বাট আমি বলে দিয়েছি যে আমরা এই ধরনের মেডিসিন প্রোভাইড করি না। আর ওই মেডিসিনের প্যাকেট দেখার পর চ্যাংচি বুঝতে পেরে যায় যে ওই আঙ্কেলটি হার্টের পেশেন্ট অ্যান্ড এই সময় ওনার এই মেডিসিনটি অনেক বেশি দরকার, তাই মেডিসিনটি নেওয়ার জন্য সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যার সাথে দেখা করার জন্য লিয়ান তার হোটেলে এসেছিল। লিনিয়ান বলে আমি ভেবেছিলাম তুমি এক কথার মানুষ, বাট আমি ইদানিং নোটিস করছি যে কয়েকদিন ধরে তুমি অদ্ভুত ধরনের বিহেভ করছো। আমি বুঝতে পারছি না তোমার মতো এক কথার মানুষ ওপেন কিচেনকে কিভাবে প্রপোজ করে, নাকি তুমি আমাকে টেক্কা দেওয়ার চক্করে নিজের প্রিন্সিপালকে পিছনে ছেড়ে দিয়েছো। মোবাইল বলে তোমাকে হারানোয় আমার কোনো ইন্টারেস্ট নেই, বরং আমি তো জিততে চাই আর তার জন্য আমাকে যা করতে হয় আমার হোটেলের জন্য আমি তাই করব। লিয়ানও রিয়েলাইজ করে মোবাইল নাই তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল আর নাই তার সাথে কোনো কম্পিটিশন করার প্রতি। সে তো অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে একটি মেয়েকেই দেখে যাচ্ছিল অ্যান্ড এই মেয়েটি আর কেউ নয় চ্যাংসি ছিল যে ওই গেস্টের মেডিসিন নেওয়ার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছিল। অ্যান্ড রাস্তায় যেতে যেতে তার পাস্টের কিছু কথা মনে পড়ছিল আর আমরা জানতে পারি তার ড্যাডও হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিল আর যার কারণে সে চায় না যে এমনটা আর কারোর সাথে হোক। অ্যান্ড সেই মেডিসিন নেওয়ার পর ওই গেস্টের রুম পর্যন্ত যায় দেওয়ার জন্য, আর যখন গেস্ট সেই মেডিসিনের পেমেন্ট করে সে খুশি খুশি সেটা নিয়ে নেয়। বাট সামনে দাঁড়িয়ে থাকা সার্ভেন্ট ফটো নিচ্ছিল আর যাতে এই সব কিছু ক্যাপচার হয়ে গিয়েছিল। নেক্সট সিনে আমাদেরকে হোটেল স্টাফদের দেখানো হয় যেখানে রিসেপশনে বসে থাকা মেয়ে বলছিল যে যাই হয়ে যাক না কেন এবারের বেস্ট এমপ্লয় অ্যাওয়ার্ড আমি জিতবো আর তুমি দেখে নিও আমি এটা কত সহজে করি। আর তখনই সেখানে এন্ট্রি হয় সোয়ানের অ্যান্ড রিসেপশনিস্ট তো তার সাথে কথা বলার পর সে পাগলই হয়ে গিয়েছিল কারণ তার কথা বলার স্টাইল তার অনেক বেশি ভালো লেগেছিল। আর তাকে বলে 5টা বাজার আগে যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে জানাবেন কারণ 5টার আগে আমারই এখানে ডিউটি থাকে। আর সে সোয়ানকে তার কার্ডও দেয়। এরপর সোয়ান যায় রুমে অ্যান্ড সেখানে আবারও 2 স্টাফের এন্ট্রি হয় যারা সোয়ানকে ফ্রুট কাটার দেওয়ার পর বলে যে আপনার যদি আর কিছু দরকার হয় তাহলে জানাবেন। সোয়ান তাদের মধ্যে একজনের ব্যাচ ঠিক করে বলে যে তোমাদের ব্যাচ সবসময় নিট অ্যান্ড প্রেজেন্টেবল থাকা দরকার কারণ এটা তোমাদের কোম্পানি অ্যান্ড হোটেলকে প্রেজেন্ট করে। অ্যান্ড তারাও সোয়ানের কথায় অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। অ্যান্ড সেখান থেকে তারা চলে যাওয়ার পর সোয়ানের কাছে কারোর কল আসছে যে তাকে জানায় আপনি যে মেয়েটিকে খুঁজছেন সে এই হোটেলেই আছে। অ্যান্ড সোয়ান কোন মেয়েটিকে খুঁজছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিন আমাদেরকে লাঞ্চের টাইম দেখানো হয় যেখানে সমস্ত স্টাফরা তাদের লাঞ্চ ব্রেক এনজয় করছিল অ্যান্ড এখানে তারা সকলেই সোয়ানকে নিয়ে গসিপ করছিল। রিসেপশনিস্ট বলে যে এখন আর মোবাইলের জন্য আমার তেমন লয়ালিটি নেই যেমন আগে ছিল। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখন সোয়ানকে লাইক করতে শুরু করেছো? রিসেপশনিস্ট বলে যে লাইক তো নয় বাট তার বিহেভিয়ারে আমি অনেক বেশি ইমপ্রেস হয়েছি কারণ এক পার্সন যে এতটা রিচ হওয়ার পরেও এতটা জেন্টেল আমি বুঝতে পারছি না যে এটা কি করে পসিবল। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে তার রুমে দেখি তাকে এক স্টাফ এসে একটি পাজল দিয়ে বলে এটা কেউ আপনার জন্য পাঠিয়েছে। চ্যাংশির পুরো বিশ্বাস ছিল হয়তো এটা মোবাইল পাঠিয়েছে তাই সে তখনই তা নিয়ে মোবাইলের কাছে যায় আর তাকে বলে এইসবের কি দরকার ছিল, আসলে তুমি কি প্রমাণ করতে চাইছো? মোবাইল তো কিছু বুঝতে পারছিল না। সে তাকে বলে তুমি কি ব্যাপারে কথা বলছো? চ্যাংশি বলে আমাকে পাজল গিফট করার মানেটা কি? এটা শোনার পরও মোবাইল এমন বিহেভ করছিল যেমন কি সে তো কিছু জানে না। আর তার এমন বিহেভিয়ার দেখে চ্যাংশিও বুঝতে পেরেছিল যে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অ্যান্ড সে সেখান দিয়ে যখন চলেই যাচ্ছিল বাট ডোরের সামনে গিয়ে দেখে ডোর তো লক হয়ে গিয়েছে আর যা খোলার নামই নিচ্ছিল না। তাই সে এখানে মোবাইলকে কথা শুনে বলে তাও নাকি এটা 5 স্টার হোটেল যেখানে ডোর বন্ধ হওয়ার পর তা খোলাই যায় না। এখানে মোবাইল তার ম্যানেজারকে কল করার জন্য যখন তার ফোন চেক করে সে জানতে পারে যে সে তো ফোন নিয়েই আসেনি। আর এখানে লাইটে চলে যায় আর যখন মোবাইল নজর চ্যাংশির হাতে ফোনের দিকে পড়ে সে বলে
তোমার কাছে যখন ফোন ছিল তাহলে তুমি আমাকে বলনি কেন? অ্যান্ড সে চ্যাংচির কাছ থেকে ফোন নিয়ে তার ম্যানেজারকে কল লাগায় যে ওই সময় টয়লেটে ছিল। মুম্বাই বলে আমার হেল্পের জন্য এখানে এসো, বাট ম্যানেজার তো তার কথা ভালো করে না শুনেই বলে আমি কতবার বলেছি তোমার চিপ প্রোডাক্ট আমি কিনবো না, তাই বারবার কল করে বিরক্ত করো না। এটা বলে সে কল কাট করে দেয়। মুম্বাই তাকে আবারও যখন কল করতে যায় তখনই ফোন সুইচ অফ হয়ে যায়। চ্যাংচি বলে যে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে আমার ফোনে চার্জ নেই, বাট তুমি আমার কথা শুনলে তো। এরই মধ্যে অন্ধকার হওয়ার কারণে তাদের একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। তাই চ্যাংচি তার চোখে বাতা দিচ্ছিল। মোবাইল বলে যে আমার মাথায় আঘাত লেগেছে, তাই প্লিজ তোমার দয়া দেখানো বন্ধ করো। নেক্সট সিনে আমরা দেখি তারা এখানে বেডশিট বিছাচ্ছিল অ্যান্ড চ্যাংশিকে সে বলছিল মনে রাখবে এটাতে যেন না একটাও ভাঁজ থাকে। চ্যাংশি বলে তোমার এরকম বিহেভিয়ার দেখে আমার তো তোমাকে মিস্টার পারফেক্ট মনে হচ্ছে, তোমার কোথাও ওসিডি নেই তো? তখনই মোবাইল বলে দেখো এটা কত ভালো এক্সপেরিমেন্ট, আজ আমাদেরকে বেস্টমেন্টে ঘুমাতে হচ্ছে। চ্যাংশি বলে যে এটাতে আমার আলাদা কিছু মনে হয়নি, কারণ এর আগেও আমি অনেকবারই বেস্টমেন্টে ঘুমিয়েছি, আর শুধু তাই নয় আমি আন্ডারগ্রাউন্ড টানেলেও অনেকবারই ঘুমিয়েছি। মোবাইল তো তার কথা বিশ্বাসই হচ্ছিল না, তাই সে তাকে বলে তুমি কি সত্যি বলছো, তুমি সত্যি বেসমেন্টে ঘুমিয়েছো? চ্যাংশি বলে যে হ্যাঁ বেসমেন্টে ঘুমাতে অনেক বেশি ভালো লাগে, বাট মাঝে মাঝে চ্যাং অ্যান্ড ভু আমাকে অনেক বেশি বিরক্ত করতো, তাদের বিরক্ত করার কারণে আমিও ঘুমোতে মাঝে মাঝে লেট করে ফেলতাম। যা শুনে মোবাইল বলে যে জু অ্যান্ড চ্যাংকে। চ্যাংশি বলে এই দুজন আমাদের বেসমেন্টের ইঁদুর ছিল। তার এইসব কথা মোবাইল অনেক বেশি অদ্ভুত লাগছিল, আর শুধু তাই নয় তার এটাও ভয় করছিল এখানে কোনো ইঁদুর নেই তো, বাট তাকে ভয় পেতে দেখে চ্যাংশির তো অনেক বেশি মজাই লাগছিল। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে হোটেলের স্টাফরা যখন ওই ওয়্যার হাউসটি খোলে সেখানে সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সামনে চ্যাংশি অ্যান্ড মোবাইল ছিল আর তারা অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। হোটেলের স্টাফরা তো এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিল, বাট যখন চ্যাংশি চোখ খুলে সামনে এতজনকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল অ্যান্ড সে কারোর সাথে তার নজর মেলাতে পারছিল না, আর তখনই সেখান থেকে চলে যায়। মোবাইলেরও ঠিক একই অবস্থা ছিল, বাট সে সেখান থেকে যাওয়ার আগে এটা বলতে ভুলেনি যে এই ব্যাপারে কাউকে জানানোর মতো ভুল যেন না করা হয়, বাট মোবাইল যত স্পিডে তাদেরকে এটা বলতে মানা করেছিল তার থেকেও বেশি স্পিডে তা পুরো হোটেলের স্টাফদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, একদমই এক ভাইরাসের মতো। স্টাফদের মধ্যে এই কথাটা তো ছড়িয়েছিল, বাট কেউ এটা জানতো না যে ওই মেয়েটিকে। অ্যান্ড এটাও শুরু হয়ে যায় যে মোবাইল শুধু ম্যারিড নয়, তার দুটি বেবিও আছে। যখন কি মোবাইল তো আলাদাভাবেই অবাক ছিল যে সে চ্যাংশির এত ক্লোজ কি করে চলে গেল। জানি না চ্যাংশি এই ব্যাপারে কি ভাবে। তখনই সেখানে ম্যানেজার আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে আপনি টুইন্স বেবির ফাদার? যা শুনে মোবাইল বলে যে তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? টুইন্স তো দূরের কথা, আমার তো একটাও বেবিও নেই, আর তা সব ছাড়ো আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? ম্যানেজার বলে জানি না, বাট যদি আপনি এটা সিক্রেট রাখতে চান তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই কথাটি পুরো হোটেলের স্টাফদের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে গিয়েছে, তাই সত্যটা আমাকে বলুন, কারণ এভাবে লুকিয়ে আর কোনো লাভ হবে না। যা শুনে মোবাইল তার টাই ধরে বলে যে আমি যখন বলে দিয়েছি নেই তার মানে নেই, তুমি তোমার লিমিটে থাকো। অন্যদিকে আমরা চ্যাংশিকে দেখি যে তার রুম থেকে বাইরে আসছিল, বাট তখনই তার নজর পড়ে সামনে থেকে আসা মোবাইল অ্যান্ড তার টিমের ওপর, যাকে দেখে সে লজ্জা পেয়ে রুমের ভেতরে আবারও লুকিয়ে যায়। বাট সে তারপর নিজেই ভাবে যে আমি নিজেকে কেন লুকাচ্ছি, আমি এমন কিছু করিনি যে লুকিয়ে এভাবে রুমের মধ্যে বসে থাকতে হবে আমায়। তাই সে রুমের বাইরে তো আসে, বাট কাল রাতে যা কিছু হয়েছিল তারপরে সে মোবাইল সামনে যেতে পারছিল না অ্যান্ড সে ভাবে যে চুপচাপ এখান থেকে চলে যাবে। বাট তখনই এক স্টাফ আসে অ্যান্ড বলে ম্যাডাম আপনার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে জানাবেন। আর ওই স্টাফের এমন বিহেভিয়ারের উপরে চ্যাংশির তো অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ তার এমন করার কারণে মোবাইল তাকে দেখে নিয়েছিল। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি সে পিকচার নিতে বিজি ছিল। তখনই তার কাছে এক ওয়ার্কার্স এসে বলে যে তুমি কি জানো ইদানিং আমাদের আশেপাশে কি হচ্ছে? তুমি তো হয়তো জানবেই না, কারণ তুমি সবসময় পিকচার নিতেই বিজি থাকো। অ্যাকচুয়ালি আমাদের বস ম্যারিড অ্যান্ড শুধু তাই নয় তার দুটি বেবিও আছে। যা শুনে তো চ্যাংশির গলায় পানি আটকে যায়, কারণ সত্যি সে এটা এক্সপেক্ট করেনি। আর তখনই সে তার ফ্রেন্ড সিনকে কল করে এই সব কিছু বলে অ্যান্ড বলে দেখো সে কত বড় স্কামব্যাক। আর তখনই কোনো এক কোম্পানি থেকে তার কাছে কল আসে যেখানে সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল অ্যান্ড সে বলে আমি ইন্টারভিউ দিতে অবশ্যই আসবো। নেক্সট সিনে আমরা তাকে দেখি সে রেডি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল, তখনই তার সামনে থেকে মোবাইল আসছিল অ্যান্ড চ্যাংশির মতো তারও ঠিক একই অবস্থা ছিল। তাই তখনই সে ম্যানেজারের হাত থেকে ফাইল নিয়ে দেখতে শুরু করে। ম্যানেজার বলে বস আপনি ফাইল উল্টো ধরেছেন। যা শুনে সে অনেক রেগে বলে যে ফাইল উল্টো ধরার আমার অভ্যাস আছে। এরপর সে তাকে ওই ফাইলটি দিয়ে চ্যাংশিকে ফলো করে। নেক্সট সিনে আমরা সোহানকে দেখি রিসেপশনিস্ট তাকে তার দিকে আসতে দেখে নিজেকে সামলাচ্ছিল। তখনই সোহান এসে তার কাছ থেকে তার রুমের কি নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে যে এই হোটেলে কি চ্যাংশি নামের কোনো মেয়ে স্টে করছে।
রিসেপশনিস্ট বলে যে হ্যাঁ। সোয়ান চাংশি রুমের নাম্বার জিজ্ঞাসা করলে রিসেপশনিস্ট বলে যে সরি স্যার, বাট আমরা কারোর পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। আর তখনই সামনে থেকে চাংশিকে যেতে দেখে রিসেপশনিস্ট বলে যে বাট এইটুকু বলতে পারি যে আপনি যে মেয়েটিকে খুঁজছেন সে ওই যে চলে যাচ্ছে। আর যাকে দেখা মাত্র সোয়ান তার পিছু করে, বাট কিছু দূর যাওয়ার পরেই তখনই তার সামনে মোবাইল তার কার নিয়ে চলে আসে অ্যান্ড তাকে কারে বসতে বলে। চাংশিও গিয়ে বসে পড়ে। এখানে মোবাইল তাকে জিজ্ঞাসা করে তুমি আইফেল টাওয়ারে কেন যাচ্ছ? চাংশি বলে অ্যাকচুয়ালি সেখানে আজ আমার ইন্টারভিউ আছে। মোবাইল বলে যতদূর আমি জানি এখনো তোমাকে আমাদের হোটেলে 3 দিন স্টে করতে হবে, তাহলে এমন কি দরকার পড়ে গেল যে তোমাকে আজ ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হচ্ছে? চাংশি বলে যে আমি নিজে ড্রাইভ করতে চাই। মোবাইল তাকে ড্রাইভিং সিট দেওয়ার পর বলে যে তোমার কি হয়েছে আজ? মনে হচ্ছে তুমি আজ অনেক বেশি রেগে আছো, তুমি কি ওই মেডিসিনটি নাওনি? আর তার এমন কথা শুনে তো চাংশি ফায়ার হয়ে যায় অ্যান্ড বলে যে তুমি ভালো করে জানো কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তা একটা কোইন্সিডেন্ট ছিল, বাট তাও তুমি হোটেলে এটা কেন ছড়িয়েছো যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ইভেন তো আমাদের দুটো বেবিও আছে। এখন সবাই আমাদেরকে নিয়ে কথা বলছে, বাট আমি বুঝতে পারছি না যে তুমি এমনটা কেন বললে। আবার একটা নয় দুটো বেবি, তোমার মনে হয় না তুমি একটু ফাস্ট হয়ে যাচ্ছ? আর এই সব কিছু মোবাইলের জন্য তো একদমই আনএক্সপেক্টেড ছিল, তাই সে শুধুমাত্র অবাক হয়ে চাংশির কথাই শুনে যাচ্ছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।